স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ 7টি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে 6টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকাল 4টা পর্যন্ত। দুর্গম এলাকার 197 কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয় মঙ্গলবার। বাকি 4,947 কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে আজ সকালে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 17 থেকে 19 জন সদস্য মোতায়েন রয়েছে। ভোটের মাঠে নিয়োজিত রয়েছেন নির্বাহী হাকিমও। সকালের দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ময়মনসিংহের নান্দাইলের একটি কেন্দ্রে আনারস প্রতীকের এজেন্টকে বের করে দেয়া ও জাল ভোটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাচনের খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ফরিদপুরের কয়টি উপজেলায় আজ ভোট গ্রহণ করা হচ্ছে আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? রাজীব, বোয়ালমারী উপজেলায় যেটি রয়েছে সেটি কিন্তু আজকে এখন ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়। ফরিদপুরে আরও একটি উপজেলায় ভোট গ্রহণ আজকে চলছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনি জানেন আলফা ডাঙ্গা যে ইউনিয়ন অর্থাৎ 2টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ চলছে। এর আগে কিন্তু আরও 7টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। আজকে ফরিদপুরের যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমি তার পেছনে চিত্র একটু দেখাতে চাই। এখানে আমার পেছনে আপনারা দেখেন যে সকাল থেকে কিন্তু এখানে যে আশপাশের যে গ্রামের মানুষগুলো রয়েছে তারা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য আসছে এবং ভোট সুশৃঙ্খলভাবে কিন্তু তারা ভোট দিয়ে চলে যাচ্ছে। আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, তবে কিছুক্ষণ আগে একজন চেয়ারম্যান প্রার্থী এখানে আমাদের সাথে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন নির্বাচনের ব্যাপারে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে নির্বাচন এমন সুষ্ঠু হলে তিনি জয়ের ব্যাপারে আসলে প্রতিটা প্রার্থীর মতো তিনিও আশাবাদ ব্যক্ত করেছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে বোয়ালমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও 5 জন, অর্থাৎ মোট 16 জন কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই এই উপজেলায় কিন্তু ভোটার রয়েছে প্রায় 3,06,000-এর মতো এই 2টি উপজেলার ভোটার রয়েছে এবং এখন যে আমরা যে কেন্দ্রে রয়েছে এই কেন্দ্রে কিন্তু প্রায় 3,700-র মতো ভোটার রয়েছে। 3,700-র কিছু বেশি ভোটার রয়েছে, তারা কিন্তু এখানে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত যে ভোট পড়েছে মাত্র 2 ঘন্টায় যে ভোট পড়েছে সেটি আমি কথা বলেছিলাম এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে। তিনি জানিয়েছেন যে ভোটের হার ভোট গ্রহণের হার আসলে সন্তোষজনক। তিনি বলেছেন যে প্রথম এখানে 10টি কেন্দ্র রয়েছে এবং 10টি কেন্দ্রের মাধ্যমে 10টি কক্ষ রয়েছে। 10টি কক্ষের মাধ্যমে যে 3,700টি ভোট গ্রহণ আজকে প্রক্রিয়া শুরু হয়েছে, তার কিন্তু প্রথম দিকে 5 থেকে 7% ভোট কিন্তু এরই মধ্যে প্রথম 2 ঘন্টায় পড়ে গেছে বলে আমাদেরকে, প্রথম 2 ঘন্টায় এরকম ভোট গ্রহণ হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই রাজীব যে এখানে যে ভোট গ্রহণ হচ্ছে, আপনি একটু ভেতরের চিত্র যদি আপনাকে দেখাতে চাই, এখন পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটি কিন্তু তুলনামূলক যে আরও 7টি উপজেলায় নির্বাচন হয়েছে সেখানকার তুলনায় প্রথমের দিকে ভোটার সংখ্যা কিছুটা বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু জানতে চাই এখন পর্যন্ত আপনাদের এখানে কয়টি ভোট পড়েছে, কতগুলো ভোটের মধ্যে? কত আমাদের তালিকায় কত আছে? এখানে সংখ্যা কত আছে? পড়ছে কত? 350-এর মধ্যে 17টা 17টি ভোট পড়েছে। তো এখানে এই কেন্দ্রে 350টি ভোট রয়েছে এবং 17টি ভোট কিন্তু এরই মধ্যে পড়ে গেছে। রাজীব, এই ছিল আমার কাছে আসলে ফরিদপুর উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য। তানভীর, আপনাকে ধন্যবাদ। এদিকে চতুর্থ ধাপে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে নান্দাইলে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। মাহমুদুল, ময়মনসিংহে ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? একটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগও, একজনকে আটকের ঘটনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রাজীব, আজকে সকাল থেকে ময়মনসিংহের 3টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। এই উপজেলার একটি কেন্দ্রে, কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেখানে আমরা সকাল 8টায় এসে দেখেছি যে এখানে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশেষ করে এখানে একজন স্বতন্ত্র প্রার্থী, আনারস প্রতীকের প্রার্থী, সেই প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া এবং একজন প্রকাশ্যে সিল দেওয়া সহ, এবং আমরা দেখেছি যে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে এবং সেই কিছুক্ষণ পরে আমরা দেখেছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের
টিম এসে একজন জাল ভোটার যিনি দিতে এসেছিলেন তাকে আটক করেছেন এবং এখন যে ভোটের পরিস্থিতি সেটি কিন্তু কম আছে। রাজীব, আরেকটি বিষয় বলি, সার্বিক পরিস্থিতিতে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা তেমন কোনো অভিযোগ বা বিশৃঙ্খলার খবর পাইনি। তবে আমরা যেটি জেনেছি যে প্রায় সব কেন্দ্রে আসলে ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারেই কম। আমরা সকাল থেকে দেখেছি যে প্রার্থীরা আসলে ভোটারদেরকে কিন্তু আমরা বিগত যে ধাপগুলো হয়েছে সেখানেও দেখেছিলাম যে আমরা ভোটারদের উপস্থিতি কম। সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থীরা চেষ্টা করেছিল যে ভোটারদেরকে কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করার জন্য, কিন্তু সকাল থেকেই ভোটারদের উপস্থিতি কম থাকার কারণে আসলে কেন্দ্রগুলো বলতে গেলে ফাঁকাই দেখা যাচ্ছে। আমি যে কেন্দ্রটিতে আছি এখন, আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ভোট গ্রহণ শুরু হয়েছে। সেখানে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে সবগুলো ভোট মিলিয়ে প্রায় 50টির মতো ভোট পড়েছে, অথচ এই কেন্দ্রে কিন্তু 1800-এরও বেশি ভোট রয়েছে। রাজীব, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ময়মনসিংহের 3টি উপজেলার মধ্যে নান্দাইল, গফরগাঁও এবং ভালুকায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যেটি জেনেছি যে এই 3টি উপজেলায় মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 18 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ ভোটার থেকে শুরু করে প্রার্থীরা প্রত্যাশা করছেন দিনভর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে, শেষ হবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। রাজীব, এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভোটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মাহমুদুল হাসান, তিনি জানাচ্ছিলেন ময়মনসিংহের খবর। এবার যাচ্ছে একটু অন্য প্রসঙ্গে। বঙ্গবন্ধুর হত্যাকারী মসলিউদ্দিনের সন্তানদের দেখানো পথেই হেঁটেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইসহ সাবেক আইজিপি বেনজির আহমেদ। অপকর্ম থেকে পার পেতে প্রত্যেকেই করেছেন পাসপোর্ট জালিয়াতি। বিশ্লেষকরা বলছেন, কয়েকজন ব্যক্তির এমন কর্মে পাসপোর্ট অবনমন হলে ভুক্তভোগী হতে পারে দেশবাসী। 2020 সালে র্যাবের ডিজি থাকাকালীন অবস্থায় পাসপোর্ট নবায়ন করেন বেনজির আহমেদ। সে সময় পেশা লুকিয়ে লেখেন প্রাইভেট জব আর ঠিকানাতেও দেন ভুল তথ্য। সাবেক আইজিপি বেনজিরের আগে একই পথে পাসপোর্টে নিজের নামসহ পিতামাতার নাম পরিবর্তন করেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাই হারিস ও জোসেফ। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র পেতেও জালিয়াতি করা হয়। একই কাজ করেছেন বঙ্গবন্ধুর হত্যাকারী মোসলেউদ্দিনের সন্তানেরা। পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে বাবার নাম করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, যা উঠে এসেছে সরকারি নথিতেই। কেউ যখন ক্ষমতাধর ব্যক্তি যারা দায়িত্বে থাকেন তারা চাইলে অনেক কিছুই করতে পারেন। সেটি হলো তার পেশাগত ক্ষমতা ব্যবহার করে তিনি করতে পারেন। আরেকটি হলো যে আমাদের এখানে যে অর্থ দিয়ে অনেক কিছু করা যায়, এই নজির এর আগেও আছে। জালিয়াতির পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন, পাসপোর্ট অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা জড়িত। বিশ্লেষকরা বলছেন, এসব পাসপোর্টে বিদেশ ভ্রমণে কোনো বাধা না পাওয়ায় ত্রুটি রয়েছে ইমিগ্রেশন বিভাগেরও। নড়েচড়ে কতটুকু বসবেন বাস্তবে সেটা কিন্তু নির্ভর করবে এদের এই যে অপরাধগুলো, এর সাথে যারা জড়িত এবং যারা সহায়তা করেছেন, যোগসাজশ করেছেন, সুরক্ষা দিয়েছেন, তাদের সকলকে কতটুকু জবাবদিহিতা জানানো, কতটুকু বিচার করা যাবে দৃষ্টান্তমূলকভাবে, তার উপর নির্ভর করে। বিদেশের প্রক্রিয়ার ক্ষেত্রে যেটি হতে পারে যে পাসপোর্টের এই যে রেটিংয়ের প্রসঙ্গ, সেক্ষেত্রে দেশগুলোর যে অবস্থান সেই জায়গাতে একটা আস্থার সংকট তৈরি হবে এবং দেখা যাবে পরবর্তী যে রিপোর্ট আসবে সেই রিপোর্টে বাংলাদেশের অবস্থান আরও নিচের দিকে যাবে। এসব জাল পাসপোর্টধারীরা অবস্থান করছেন বিদেশে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছে দপ্তরগুলোর ঊর্ধ্বতনরাও। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, আবার চলে যাব নির্বাচনের খবরে। চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালিতে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। কলাপাড়া ও রাঙ্গাবালিতে ভোট গ্রহণের পরিবেশ কেমন দেখছেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনি? সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন। রাজীব, আসলে কলাপাড়ার এখন পর্যন্ত পরিবেশ কিন্তু একেবারে শান্ত রয়েছে। আমরা সকাল থেকে বিশেষ করে বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরেছি এবং শহরের কয়েকটা কেন্দ্র ঘুরেছি। গ্রামাঞ্চলে কিন্তু আমরা গ্রামাঞ্চলে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এই ভোট কেন্দ্রে কিন্তু আমরা ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করেছি। এর মধ্যে কিন্তু নারী ভোটারের উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করেছি। তবে শহরের যে ভোট কেন্দ্র রয়েছে এই সকল ভোট কেন্দ্রগুলো কিন্তু একেবারে ফাঁকা রয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন কোনো ভোটার নেই বললেই চলে। কিছুক্ষণ পর পর আসলে 2-4 জন ভোটার আসছেন, তাদের ভোট প্রয়োগ করে তারা কিন্তু চলে যাচ্ছেন। আর এখন পর্যন্ত আমরা আসলে কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, পটুয়াখালী এবং রাঙ্গামালী উপজেলায় কিন্তু
2,92,000-এরও বেশি ভোটার রয়েছে এবং এই ভোটারের বিপরীতে কলাপাড়া উপজেলায় কিন্তু 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে 3 জন কিন্তু ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 4 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রাঙ্গাবালী উপজেলায় কিন্তু 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 4 জন কিন্তু ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সম্পন্নের লক্ষ্যে আমরা সকাল থেকে কিন্তু বিজিবি এখানে র্যাব, টুরিস্ট পুলিশ এবং নৌবাহিনী সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা আসলে এখানে লক্ষ্য করেছি। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এখানে কিন্তু 28 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আসলে তারা দায়িত্ব পালন করছেন। তো একদম উৎসব মুখর পরিবেশে কিন্তু এই পটুয়াখালীর রাঙ্গাবালী এবং কলাপাড়া উপজেলার ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত আসলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আমরা আসলে খবর পাইনি। তো রাজীব, আসলে পটুয়াখালীর কলাপাড়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উদ্বাস্ত মানুষ রাজধানী ঢাকামুখী হচ্ছে। ঢাকার বায়ু দূষণ 3 থেকে 4 গুণ এবং শব্দ দূষণ 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সব মিলে ঢাকা ক্রমশ বসবাস অযোগ্য শহরে রূপ পাচ্ছে বলে মত বিশ্লেষকদের। রাজধানীকে বাঁচাতে বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশ্লেষকদের। বাড়ছে তাপমাত্রা, উষ্ণ হচ্ছে পৃথিবী। মানুষের কর্মকাণ্ডের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে অপ্রত্যাশিত এবং অপরিবর্তনীয় উপায়ে। শিল্প যুগের আগে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যা ছিল, আগামী 2030 সালের মধ্যে সেই তাপমাত্রা 1.5 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এর ফলে 2100 সালের মধ্যে অনেক উপকূলীয় এলাকা ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা উদ্বাস্তু করতে পারে কোটি কোটি মানুষকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এরই মধ্যে পড়েছে বাংলাদেশেও। প্রতিদিন গড়ে যে 6000 মানুষ রাজধানীমুখী হচ্ছে, এর মধ্যে বড় একটি অংশ জলবায়ু উদ্বাস্তু। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গবেষণায় প্রায় 2 কোটি মানুষের শহর ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। বিশ্লেষকদের অভিযোগ, বায়ু ও শব্দ দূষণ মানমাত্রার কয়েক গুণ ছাড়িয়ে গেলেও রাজধানীর দূষণ রোধে নেই কার্যকর উদ্যোগ। ফলে ঢাকার মানুষের গড় আয়ু কমছে। মানমাত্রা থেকে 3 থেকে 4 গুণ বেশি আমরা বার্ষিক মানমাত্রা পাচ্ছি। অপরদিকে আমরা যদি শব্দ দূষণের বিবেচনা করি, 2 থেকে 3 গুণ বেশি আমরা শব্দ দূষণ পেয়ে থাকি। এখানে সবুজের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে, এখানে জলাভূমির পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে। প্রশ্ন থাকছে যে আগামী দিনগুলোতে ঢাকা কি আদৌ বসবাসযোগ্য থাকবে, না এটি পরিত্যক্ততার দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের মূল ভূখণ্ডের 17 ভাগ উপকূলীয় এলাকা। এসব এলাকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্য রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি রাজধানীমুখী মানুষের ঢল থামাতে সবকিছু বিকেন্দ্রীকরণের আহ্বান। অতি নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন এবং এখানে আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই থেকে ঢাকাকে যদি বাঁচাতে চাই আমরা সবকিছুকে বিকেন্দ্রীকরণ করা। আমি তো বলবো যে রাজধানীকেই আমরা এখান থেকে যদি সরিয়ে নিয়ে যাই, রাজধানীকে সরিয়ে নেওয়ার বহু উদাহরণ আছে। মালয়েশিয়াতে আছে, আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে ক্যানবেরা একটা গ্রামের মধ্যে রাজধানী শহরে, এরকম বহু উদাহরণ আছে সারা বিশ্বে। তিনি জানান, উদ্বিগ্ন নয়, ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ও পৃথিবীর ভয়াবহতার ভবিষ্যৎ চিত্র তুলে ধরা হয়েছে অ্যানিমেশন চিত্র টুমরোতে। পরিবেশ ও জলবায়ু নিয়ে শিক্ষণীয় চিত্র হয় দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের 7ম শ্রেণীর শিক্ষক সহায়িকা বইয়ে জায়গা করে নিয়েছে টুমরো। ইন্টারনেট থেকে দেখলাম সাগরের পার থেকে নাকি ঘরবাড়ি তুলে ফেলতে হবে। দিন দিন নাকি সাগরের পানি বাড়তাছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে অ্যান্টার্কটিকা ও হিমালয়ের বরফ গলে গেলে ভবিষ্যতে বাংলাদেশ সহ পুরো পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে তা দেখানো হয়েছে অ্যানিমেশন চিত্র টুমরোতে। আর এতে গলে যাচ্ছে 2 মেরুর বরফ। কাজী মিডিয়া লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসানের গল্প, ভাবনা ও প্রযোজনায় টুমরো পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাবুদ্দিন। চলচ্চিত্রটি 2019 সালের 29 নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত হয়। বাংলাসহ 12টি ভাষায় করা টুমরো বিশ্বের 114টি চলচ্চিত্র উৎসবে সিলেক্ট হয়েছে। পুরস্কার পেয়েছে 1/2 শতাধিক। আমি বাতাসের বুড়ো।
দেশে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি শিক্ষক সহায়িকা বইয়ের প্রাণ প্রকৃতি অধ্যায়ে এই অ্যানিমেশন চিত্র দেখার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হচ্ছে। এতে জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়বে। কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং কিভাবে গাছ কাটা হচ্ছে এবং কলকারখানা ধোঁয়া কিভাবে অন্যান্য প্রাণীদের ক্ষতি করছে তা দেখানো হয়েছে। সে অ্যানিমেশনেও এটি বোঝানো হয়েছে যে বর্তমানে আমাদের পরিবেশটি কতভাবে দূষিত হয়ে যাচ্ছে। রাতুলের এই কর্মকাণ্ডটি দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য পরিবেশ বিপর্যয় রুখতে এমন শিক্ষণীয় অ্যানিমেশন চিত্র তৈরি করার আহ্বান শিক্ষকদের। যে আমাদের আগামী পৃথিবীটা কেমন হবে, টুমরো ক্লাইমেট চেঞ্জের উপরে তারা করেছেন এবং দেখা যাচ্ছে যে এটা কিন্তু কারিকুলামের সাথে এটা মিলে যাচ্ছে। পড়ার চেয়ে আমরা শুধু চোখে যদি ভিজুয়াল দেখি সেটা আমাদের বেশি মনে থাকে, আর এটা আমাদের পড়ার সাথে এটা অভিজ্ঞতার সাথে আমাদের মিল আছে, পুরো ওই অভিজ্ঞতাই তুলে ধরেছে। আর এখন যে ভবিষ্যতে আরও করে আমার জন্য হেল্প হবে। শিক্ষাবিদদের মতে পাঠ্য বইয়ের তথ্যের সাথে এই ধরনের শিক্ষণীয় ভিডিও থেকে শিক্ষার্থীদের যে উদ্দীপনা তৈরি হয় তা সমাজে ও বিশ্বে ছড়িয়ে পড়বে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এই বিষয়গুলো যদি শিক্ষার্থীর মধ্যে পড়ালেখার পাশাপাশি যদি ভিডিওতে দেখানো হয় তাহলে তার এফেক্টটা বেশি হবে এবং ওখান থেকে তার একটা সৃষ্টিশীলতাও সৃষ্টি হবে যে আমি আসলে কি করতে পারি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, আমি তাদের নিজের একটা ভূমিকা আছে। তো বাচ্চাদেরকে যদি এগুলি এইভাবে করে আমরা প্রকৃতিটা বোঝাই তাহলে ওরা নিজেরাই নিজের আনন্দের মধ্য দিয়ে ওরা প্রকৃতিকে ভালোবেসে বড় হবে। টুমরো তো আগামী বলবো আমরা না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটাই যদি শিশুদের হাতে আমরা তুলে দিতে পারি, শিশুরা যদি এই ভবিষ্যৎটা নিয়ে সামনে যায় তাহলে এর চাইতে সুন্দর তার কিছু হবে না। শিক্ষাবিদরা বলছেন মূল বইয়ের পাশাপাশি টুমরোর মতো এমন অ্যানিমেশন ভিডিও দেখলে ছোট থেকেই শিক্ষার্থীরা এই বিষয়ে সচেতন হবে। পরিবেশ বাঁচাতে হয়তো এরাই ভবিষ্যতে টুমরো মুভির মূল চরিত্রের রাতুল হয়ে উঠবেন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের 18তম লোকসভা নির্বাচনে 543টি আসনের 542টির চূড়ান্ত ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে 240টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস জয় পেয়েছে 99টি আসনে। সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ পেয়েছে 293টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 233টি আসন। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো সরকার গঠন করছে বিজেপি। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও সরকার গঠনের চেষ্টা করছে। আজ জরুরি বৈঠকে বসবে তারা। পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে 29টিতে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিজেপি 11টি আর কংগ্রেস পেয়েছে 1টি। উত্তরপ্রদেশের বারাণসী থেকে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইসিসি টি20 বিশ্বকাপের তৃতীয় দিন নেদারল্যান্ডস জয় পেলেও বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচ। এবার এক নজরে দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা শিরোনাম করেছে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল, এবার জোটের ওপর ভর করতে হচ্ছে মোদিকে। একটি সংবাদ তারা করেছে করের চাপে খরচ বাড়বে মানুষের। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তারা ভারতের নির্বাচনটি প্রধান সংবাদ করেছে মোদি ম্যাজিকে ধস চমক কংগ্রেসের। আরেকটি সংবাদ তারা করেছে বাজেট ঘাটতি কমানো হচ্ছে। পরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। এরাও ভারতের নির্বাচনের খবরটি প্রধান শিরোনাম করেছে। এবার জোটই ভরসা মোদির। মোদি ম্যাজিক ম্লান, রাহুলের ইন্ডিয়া জোটের চমক, সরকার গঠনের সুযোগ ইন্ডিয়ার সামনেও। দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে ভারতের লোকসভা নির্বাচন, সংখ্যাগরিষ্ঠতা বিজেপি জোট। সরকার গঠনের ঘোষণা মোদির, হাল ছাড়ছে না কংগ্রেস ঘুরে দাঁড়ালো, একক সংখ্যাগরিষ্ঠতা হারল বিজেপি। এরপর আছে দৈনিক যুগান্তর। তারা বাজেটের নিউজটি প্রধান শিরোনাম করেছে 2024-25 অর্থ বছরের বাজেট চূড়ান্ত 7,97 কোটি টাকা। এই ছিল পত্রিকার শিরোনাম।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।